স্নেহের শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? গত ক্লাসে আমরা দশম শ্রেণীর কেমিস্ট্রির একাদশ অধ্যায়ের জীবাশ্ম সম্পর্কে কিছুটা জেনেছি এবং জীবাশ্মের ওই চ্যাপ্টারের গত ক্লাসটি ছিল প্রথম ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে সেকেন্ড ক্লাস, পর্ব 2। তো গত ক্লাসের মধ্যে আমরা জেনেছি হাইড্রোকার্বন কাকে বলে এবং হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ সম্পর্কে, তাদের উদাহরণ সহ আমরা জেনেছি। আজকে আমরা জানব জৈব যৌগ কাকে বলে এবং সমগোত্রীয় শ্রেণী কি আর সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে জৈব যৌগ যে একাদশ অধ্যায়টা আছে কেমিস্ট্রির দশম শ্রেণীর যে একাদশ অধ্যায়টা, সে একাদশ অধ্যায়টার টোটালটাই হচ্ছে জৈব যৌগ নিয়ে কথা। জৈব যৌগের একটি অংশ হচ্ছে হাইড্রোকার্বন। তো এখন আমরা জৈব যৌগ সম্পর্কে যখন জানবো, হাইড্রোকার্বনের প্রসঙ্গটাও আসবে, আরও আমাদের জানার ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে শুরু করি আমরা আজকের আলোচনার প্রথম অংশ, সেটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ জৈব যৌগের সংজ্ঞাটা যদি আমরা বলি, সংজ্ঞা হচ্ছে এরকম: হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক আমরা যদি একটু লিখে নেই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে হাইড্রোকার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলে। তাহলে সংজ্ঞাটা থেকে আমরা কথাটাকে যদি আরেকটু ক্লিয়ার করি, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক, এখানে দুইটাই ইম্পর্টেন্ট শব্দ আছে। এক হচ্ছে হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বন কি? গত ক্লাসে আমরা জেনেছি হাইড্রোজেন এবং কার্বন দ্বারা যে সকল যৌগ গঠিত তাদের কি বলা হয়? হাইড্রোকার্বন। হাইড্রোজেন আর কার্বন। তো হাইড্রোজেন আর কার্বন দিয়ে অসংখ্য এরকম যৌগ আছে, যেমন CH4, মিথেন একটা যৌগ CH4, এটার মধ্যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, তাই এটা একটা হাইড্রোকার্বন। আবার C6H6, এখানেও শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, তাই এটাও একটা হাইড্রোকার্বন। C2H6, ইথেন, এই যৌগটার মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, তাহলে ইহাও একটি হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের জাতক হচ্ছে হাইড্রোকার্বন থেকে পরিবর্তিত হয়ে অন্য বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোকার্বনগুলোর সাথে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি অন্য পদার্থ আইসা অ্যাড হয় হাইড্রোকার্বনগুলোর সাথে, তখন তাদেরকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। যেমন CH3OH, এটা মিথানল। এই মিথানল মিথেন থেকে, মিথেনের জাত, ওই প্রোডাক্ট মিথেনকে পরিবর্তন করে বিক্রিয়ার মাধ্যমে এই যৌগটা পাওয়া গেল, তাহলে সে হচ্ছে হাইড্রোকার্বনের একটা জাত, প্রোডাক্ট। তাহলে হাইড্রোকার্বন যদি হয় তারাও জৈব যৌগ, হাইড্রোকার্বনের যদি জাতক হয় সেও জৈব যৌগ। এরকম অসংখ্য জাতক আছে। যেমন HCHO, এটা ফর্মালডিহাইডের সংকেত। তো এটাও পুরোপুরি হাইড্রোকার্বন না, হাইড্রোজেন কার্বন আছে, ঠিক আছে, কিন্তু সাথে অন্য পরমাণুও আছে, অক্সিজেন আছে, তাই এটাকে শুধু আমরা হাইড্রোকার্বন বলবো না, এটাকে বলবো হাইড্রোকার্বনের জাতক। তাহলে যদি হাইড্রোকার্বন হয়, হাইড্রোকার্বনের জাতক হয়, এই সবগুলোকেই একসাথে আমরা বলবো জৈব যৌগ। তাহলে একাদশ অধ্যায়ের মধ্যে জীবাশ্ম যে আমরা পড়ব, সেখানে টোটালটাই হচ্ছে জৈব যৌগ নিয়ে কথা।
হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। প্রথম দিকের কিছু হাইড্রোকার্বন নিয়ে বেশি কথা আছে, পরবর্তীতে আবার হাইড্রোকার্বনের জাতক, এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এদেরকে নিয়ে অনেক কথা আছে। ক্লিয়ার? তাহলে জৈব যৌগের সংজ্ঞাটা হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন তো হচ্ছে শুধু হাইড্রোজেন আর কার্বন, আর জাতক হচ্ছে তাদের থেকে যে জাত পাওয়া গেল, বংশধর পাওয়া গেল, পরবর্তী প্রজন্ম পাওয়া গেল, তারাই হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। টোটালটাই হচ্ছে জৈব যৌগ। ক্লিয়ার? তারপর আমরা যে কথাটা জানবো, এই যে জৈব যৌগ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অংশ কেমিস্ট্রির। বিশেষ করে এসএসসিতে তোমাদের শুধুমাত্র একটা চ্যাপ্টার আছে, একাদশ অধ্যায়টা আছে জৈব যৌগ সম্পর্কে, কিন্তু ইন্টারমিডিয়েটে যখন তোমরা যাবা সেখানে জৈব যৌগ নিয়ে আরও ব্যাপকতা, মানে একটা পার্ট, বিশেষ করে কেমিস্ট্রির, ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রির যে দ্বিতীয় পত্র আছে, দ্বিতীয় পত্রের ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে জৈব যৌগ নিয়ে। আগে একেবারে পুরাটাই জৈব যৌগ ছিল, ইদানিংকালে প্রথম 2-3টা চ্যাপ্টার একটু ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যাড করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে জৈব যৌগ নিয়ে। তো দশম শ্রেণীর যে কেমিস্ট্রি জৈব যৌগ, এই একাদশ অধ্যায়টা, সেটা বেসিক কিছু কথা মাত্র দেওয়া আছে। এইগুলো যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তখন ইন্টারমিডিয়েটে সেটা কোনো ব্যাপারই হবে না, একেবারে ক্লিয়ার, সেখানে অনেক সহজে তোমরা কথাগুলো বুঝতে পারবা। তাহলে জৈব যৌগ নিয়ে আমরা যে পড়ব, সেখানে জৈব যৌগ সহজ করে পড়ার জন্য টোটাল জৈব যৌগগুলোকে বিভিন্ন ধরনের গোত্রে বিভক্ত করা হয়েছে। তো গোত্রগুলো কি কি, সেই গোত্রগুলো যদি আমরা জানি এবং গোত্রগুলোর যে সদস্যগুলো আছে তাদের নামের শেষে একটা মিল আছে, উচ্চারণের মিল আছে। যেমন আমাদের মানুষের মধ্যে বংশের একটা পরিচয় থাকে নামের মধ্যে, প্রত্যেকের নামের মধ্যে। হ্যাঁ, যেমন আমার নাম স্বপন দেবনাথ, এই যে নামের শেষের অংশটা দেবনাথ, এই দেবনাথ অংশটা আমার বংশের একটা পরিচয় বহন করে, একটা গোত্র বহন করে। ঠিক এরকম কেউ আছে খান বংশের, দেখো যে ওই খান বংশের যারা আছে, দাদা হোক, বাবা, পরবর্তী প্রজন্ম, প্রত্যেকের নামের শেষে খান যুক্ত আছে। তাহলে খান দেখে আমরা বুঝে যাই সে ওই বংশের। ঠিক এইভাবে জৈব যৌগগুলোর ক্ষেত্রে, টোটাল জৈব যৌগগুলোতে হাজার হাজার জৈব যৌগ আছে, এই হাজার হাজার জৈব যৌগগুলোকে কয়েকটা গোত্রে বিভক্ত করা হয়েছে। প্রথম যে গোত্রটা সেটা হচ্ছে অ্যালকেন গোত্র, তারপরে অ্যালকিন, এরকমভাবে অনেকগুলো গোত্র আছে। তো তোমাদের এখন 9-10-এ এরকম 7 থেকে 8টি গোত্র সম্পর্কে জানতে হবে, 7-8টি গোত্র। ইন্টারমিডিয়েটে গেলে আরও বেশি এদের সম্পর্কে জানতে হবে, গোত্রগুলো জানতে হবে। গোত্রগুলো জানলে গোত্রগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের সদস্য আছে, তাদের সম্পর্কে, তাদের বিক্রিয়া সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, ওগুলো আবার আরও ডিটেলস আমরা জানতে পারবো। ঠিক আছে? তাহলে এখন যেটা হচ্ছে কি, জৈব যৌগকে বিভিন্ন ধরনের গোত্রে বিভক্ত করা হয়েছে। জৈব যৌগকে বিভিন্ন ধরনের গোত্রে বিভক্ত করা হয়েছে। যেমন সেই গোত্রগুলো আমরা জানবো, অ্যালকেন একটা গোত্র, অ্যালকিন একটা গোত্র, তারপরে অ্যালকাইন সে আরেকটা গোত্র, অ্যালকোহল, এরকম ভাবে আরো কয়েকটা গোত্র আছে। তো অ্যালকেন গোত্রের মধ্যে আবার অনেকগুলো সদস্য আছে, অ্যালকিনের মধ্যে অনেকগুলো সদস্য আছে। এই গোত্রগুলোকে, প্রত্যেকটা গোত্র যে আছে এই গোত্রগুলোকে
আরো সুন্দর করে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। গোত্রগুলোকেই পুরো নামটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী যদি এটার আমরা সংজ্ঞাটা জানি, সমগোত্রীয় শ্রেণী হচ্ছে কি, যে সকল যৌগগুলোর একটি কার্যকরী মূলক আছে এবং তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের যথেষ্ট মিল আছে, ওই যৌগগুলোকে একটি গোত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা আমি আবারও বলতেছি, খেয়াল করো, যে সকল যৌগগুলোর একটি কার্যকরী মূলক আছে এবং তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের যথেষ্ট মিল আছে, সেই যৌগগুলোই হচ্ছে একটা গোত্রের, এবং তাদের কি বলা হয়, সমগোত্রীয় শ্রেণীর যৌগ। ক্লিয়ার? যেমন অ্যালকেন যে গোত্রটা আছে তাদের মধ্যেও একটা কার্যকরী মূলক আছে এবং ভৌত আর রাসায়নিক ধর্মে মিল আছে। অ্যালকিন যেটা, অ্যালকাইন, অ্যালকোহল, প্রত্যেকটার মধ্যেই এরকম কার্যকরী মূলকের ব্যাপার আছে এবং তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল আছে। তো এখান থেকে আমরা এই বিভিন্ন গোত্র সম্পর্কে জানার পর সমগোত্রীয় শ্রেণীগুলো জানলাম এবং সমগোত্রীয় শ্রেণীর বিষয়টাকে আমাদের আরও মনে রাখার জন্য এখান থেকে অনেক তথ্য আমরা পাই, অনেক অবজেক্টিভ যাতে আমরা সহজে অ্যান্সার করতে পারি, তাই এই বিষয়গুলোর সমগোত্রীয় শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মনে রাখবো। তাহলে সমগোত্রীয় শ্রেণীর কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু আমরা দেখি। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য মানে একই শ্রেণীতে একই গোত্রের মধ্যে যে মৌলিক পদার্থগুলো, যে যৌগগুলো আছে তাদের মধ্যে কি কি মিল আছে। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের একটি কার্যকরী মূলক থাকবে, একটি কার্যকরী মূলক থাকবে। দুই নম্বর হচ্ছে একই সমগোত্রের মধ্যে যতগুলো সদস্য থাকবে প্রত্যেকের মধ্যে একটি CH2 এর পার্থক্য থাকবে। গোত্রের একই গোত্রের সকল সদস্যের মধ্যে CH2 এর পার্থক্য থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য থাকে, তাদের একটি কার্যকরী একটি সাধারণ সংকেত থাকে, একটি সাধারণ সংকেত থাকে। তো আমরা যদি ব্যাপারটা এই বৈশিষ্ট্যগুলোকে আরেকটু ব্যাখ্যা করি, খেয়াল করো, যেমন CH4 অ্যালকেন যে গোত্রটা আছে, অ্যালকেন গোত্রের CH4, তারপর C2H6, C3H8, C4H10 এভাবে যে যাচ্ছে, এটা প্রত্যেকে একই গোত্রের এবং তাদের মধ্যে CH4, CH2, CH6 এদের মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে, এই যে এইটার থেকে এটার মধ্যে একটা কার্বন বেশি আছে, মানে দুইটার মধ্যে পার্থক্য আছে একটা কার্বনের আর দুইটা হাইড্রোজেনের। আবার এই দুইটার মধ্যে পার্থক্য একটা কার্বন এবং দুইটা হাইড্রোজেন। এই যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা বললাম, একই গোত্রের মধ্যে যতগুলো সংকেত থাকবে তাদের মধ্যে পরস্পর একটা থেকে আরেকটার মধ্যে পার্থক্য আছে
CH2 এর পার্থক্য। মিথেন আর ইথেনের মধ্যে পার্থক্য CH2, ইথেন আর প্রোপেনের মধ্যে পার্থক্য হচ্ছে CH2। এইভাবে সবগুলোর মধ্যে একটা CH2 পার্থক্য থাকবে, এটা একটা বৈশিষ্ট্য। আর প্রথম বৈশিষ্ট্যটা বলছি একই কার্যকরী মূলক থাকবে। তো কার্যকরী মূলক যেমন অ্যালকোহল, সব অ্যালকোহলের মধ্যে OH থাকবে। যত ধরনের অ্যালকোহল আছে, মিথানল, ইথানল, প্রোপানল, এরা অ্যালকোহল গোত্রের যারা আছে তাদের প্রত্যেকের মধ্যে OH থাকবে, একটা কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকটা হচ্ছে তার পরিচয় বহন করে। ঠিক অ্যালকেন যে আছে, অ্যালকেনের কার্যকরী মূলক বহন করে কার্বন কার্বন একক বন্ধন। একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের একক বন্ধন যদি থাকে সেটাই অ্যালকেনের পরিচয় বহন করে, কার্যকারিতা বহন করে বৈশিষ্ট্য। আর 3 নম্বর যেটা, একটি সাধারণ সংকেত থাকবে। প্রত্যেকটি সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ বৈশিষ্ট্য আছে, সাধারণ সংকেত আছে। সংকেতটা হচ্ছে এক এক গোত্রের ক্ষেত্রে এক এক রকম। যেমন অ্যালকেন এর সাধারণ সংকেত CnH2SN+2। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2SN। অ্যালকাইন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তারপর অ্যালকোহল এর সাধারণ সংকেত CnH2n+1, আর এখানে হচ্ছে সাথে থাকবে OH। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালডিহাইড, তারও সাধারণ সংকেত আছে CnH2n+1 CHO। এইভাবে বিভিন্ন যে সংকেতগুলো আছে প্রত্যেকটা সংকেতেরই, প্রত্যেকটা যে গোত্র আছে প্রত্যেকটা গোত্রেরই এক একটা সাধারণ সংকেত আছে। তাহলে এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে আমরা যে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানলাম, সেই সমগোত্রীয় শ্রেণীগুলোর মধ্যে সর্বপ্রথম যে সমগোত্রীয় শ্রেণীটা সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেন সম্পর্কে আমরা একটু জানি। অ্যালকেনের মধ্যে কি কি সদস্যগুলো আছে? অনেক সদস্যই আছে, এর মধ্যে প্রথম দিকের যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো সম্পর্কে একটু আমরা আজকে পরিচয় করি, আমাদের লাস্ট আলোচনার অংশ। এগুলো মুছে ফেলি। এখানে অ্যালকেন সম্পর্কে তো আমরা একটু আগেও লিখছি অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেন এর সাধারণ সংকেত CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এখানে n এর পরিবর্তে যদি আমরা 1 বসাই তখন একটা সদস্য পাবো, 2 বসাই আরেকটা পাবো, 3 বসাই আরেকটা পাবো, এইভাবে চলতে থাকবে। তাহলে যদি আমরা লিখি n সমান 1 হলে, একটু খেয়াল করি এখানে CnH2SN+2 আছে,
এন এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে C1 নিচে, আর 2 দিয়ে 1 কে গুণ দিলে 2ই থাকবে +2, তাহলে হাইড্রোজেনের সাথে হয়ে যায় 4। তাহলে সংকেতটা হচ্ছে CH4। এই যে n সমান 1 হলে এখানে n এর জায়গায় 1 বসাই দিলে সংকেতটা আমরা পাই CH4। এই যৌগটার নাম হচ্ছে মিথেন, অর্থাৎ মিথেন অ্যালকেনের প্রথম সদস্য, এই যে 1 বসাইলে। ঠিক n এর মান যদি আমরা 2 বসাই, n এর মান 2 হলে C2, C এর সাথে 2 আসবে, আর এখানে n 2 দিলে 2 দুগুণে 4, আরও যোগ 2 6, তাহলে হাইড্রোজেন হবে 6টি, C2H6। এর নাম হচ্ছে ইথেন। এই যৌগটা হচ্ছে অ্যালকেন গোত্রের দ্বিতীয় সদস্য। আবার আমরা যদি n এর মান 3 বসাই, 3 বসাইলে C3, 3 দুগুণে 6 আর 2 8, এর নাম হচ্ছে প্রোপেন। n এর মান যদি 4 দেই, C4H10, এটা হচ্ছে বিউটেন। এইভাবে আমরা n এর জায়গায় 5, 6, 7 এইভাবে দিতে 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 যদি অনেক পর্যন্ত আমরা যাইতে পারি, তো আমাদের 10 পর্যন্ত জানাটা জরুরি আর কি। তো n এর মান যদি আমরা 10 দিই তাহলে যেই সংকেতটা আসে C10H22, এর নাম হচ্ছে ডেকেন। তাহলে আমরা প্রাথমিকভাবে অ্যালকেনের যদি এই 10টা নাম মুখস্থ রাখি তাহলেই অনেক দূর আমরা আগাইতে পারবো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট কথা, এই যে প্রত্যেকই অ্যালকেনের সদস্য, অ্যালকেনের 10টি সদস্য সম্পর্কে আমরা জানবো, সংকেতগুলো সম্পর্কে। তো 10টি সংকেত, 10টি সদস্যর মধ্যে এদের আসলে পরিচয়টা গ্রহণ করে। 10টি সংকেত যে লিখলাম আমরা অ্যালকেনের 10টি সদস্য, সেই 10টি সদস্যের মধ্যে পরিচয় বহন করে মূলত হচ্ছে কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা 1 হলে মিথেন, এইভাবে আমাদের মনে রাখতে হবে। কার্বন সংখ্যা 2 হলে ইথেন, কার্বন সংখ্যা 3 হলে প্রোপেন, 4 হলে বিউটেন, 5 হলে পেন্টেন, 6 হলে হেক্সেন, 7 হেপ্টেন, 8 অক্টেন, 9 যদি হয় ননেন, 10 যদি হয় ডেকেন। তাহলে কার্বন সংখ্যা যখন আমরা নিশ্চিতভাবে জানবো, বলতে পারবো, হাইড্রোজেন ওইটা ওই অনুসারে, ওই যে ফর্মুলা অনুসারে হাইড্রোজেন চলে আসবে। কারণ অ্যালকেনের মধ্যে হাইড্রোজেন থাকে কার্বনের দ্বিগুণের চাইতে 2 বেশি। তা হাইড্রোজেন বের করতে পারবো আমরা সহজে। যেমন কার্বন যদি 8টা থাকে, C8, তাহলে হাইড্রোজেন কত হবে? 8 দুগুণে 16, সাথে 2 যোগ 18, যার নাম হচ্ছে অক্টেন, C8H18, অক্টেন। এরকমভাবে আমাদের এই অ্যালকেন গোত্রের যে নামগুলো আছে সেগুলো একেবারে ক্লিয়ারভাবে আমরা মনে রাখবো। যদি মনে রাখতে পারি, অ্যালকেনের নামগুলো দিয়ে, অ্যালকেনের সদস্যগুলো দিয়ে পরবর্তী যে গোত্রগুলো আছে সেইগুলোর আমরা পরিচয়গুলো জানতে পারবো, নামগুলো মনে রাখতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আলোচনার বিষয়, দ্বিতীয় ক্লাস এই চ্যাপ্টারের। পরবর্তী ক্লাসে আমরা অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আরও ডিটেলস জানব। তো ভালো থাকো, সেই পর্যন্ত সবাই, খোদা হাফেজ।